বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি শুল্ক আরোপে অর্থনৈতিক কূটনীতির দুর্বলতা কাটানোর সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। বাণিজ্যে বাধা দূর করার পরামর্শ। শুল্ক যুদ্ধের হিসেব কষে বাংলাদেশমুখী বিদেশি বিনিয়োগকারীরা। সংকেত মিলল বিনিয়োগ সম্মেলনে, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে ভেস্তে যাবে সব উদ্যোগ। এবার মার্কিন পণ্যে চীনের 125% পাল্টা শুল্ক আরোপ। ট্রাম্পের একতরফা শুল্ক নীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান শি জিনপিংয়ের। কক্সবাজার উপকূলে লবণ উৎপাদন রেকর্ড, দাম নিয়ে হতাশ চাষিরা। মন প্রতি লোকসান গুনতে হচ্ছে 250 টাকা। ন্যায্য মূল্য নিশ্চিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি। এবং পানি সংকট ও খরায় খাগড়াছড়িতে ঝরে পড়ছে আমের গুটি। ওষুধ ছিটিয়েও মিলছে না প্রতিকার। গাছে আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই মার্চ ফর গাজা কর্মসূচির খবর। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছে তার কাছে। মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ আশেপাশের অঞ্চলের মানুষরা কিন্তু দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে এসে জমায়েত হচ্ছে। এবং আমরা এখানে জানি যে বেলা 3টায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা আছেন তারা এখানে এসে একটি ঘোষণাপত্র পাঠ করবেন এবং পরবর্তীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব তিনি কিন্তু মোনাজাত করবেন এবং গাজা সহ ফিলিস্তিনের নিরীহ মানুষজনের জন্য দোয়া করবেন। আমরা যেটা জেনেছি যে আজকের এই কর্মসূচিকে ঘিরে পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে গতকাল রাত থেকেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছে এবং ইতোমধ্যে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের যে নির্ধারিত সভাস্থল সেই সভাস্থল পুরোপুরি আসলে লোকারণ্য হয়ে গেছে। সবার হাতেই কিন্তু ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা এবং তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড তারা কিন্তু উঁচিয়ে ধরছেন। তারা নানা ধরনের স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের যে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছে। একই সাথে ইসরায়েলি যে গণহত্যা দিনের পর দিন ফিলিস্তিনের উপর চলছে সেটি বন্ধ করার জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক যত মহল আছে তাদেরকে সজাগ এবং সচেতন পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করেছে। এই যে বিভিন্ন মানুষরা তারা এসে তারা কিন্তু সমস্যার যে বিষয়টি বলছে যে মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো আছে তাদের কিন্তু সবচেয়ে বেশি এ সময়টিতে দায়িত্ব ফিলিস্তিনের যে সাধারণ মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশ সরকারের প্রতিও কিন্তু এই সাধারণ জনগণ নানা প্রকার দাবি জানিয়েছে। বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে যেন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সবসময় কথা বলে সেই দাবি এসেছে। ফিলিস্তিনের যে সাধারণ মানুষ তাদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাঠানোর ব্যবস্থা করার জন্যও কিন্তু দাবি উঠেছে। আমরা এই আয়োজকদের পক্ষ থেকে জেনেছি তারা বিশেষ করে এই যারা আজকের মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেবে তাদেরকে সুশৃঙ্খলভাবে এই মাঠে এসে সমাবেশ শেষ করে আবার সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার জন্যই তারা বলেছে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজা কর্মসূচির সর্বশেষ। মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানতে এখন সরাসরি যোগ দিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব শুল্ক যুদ্ধে জয়ী হতে বাংলাদেশের কৌশল, করণীয়, রপ্তানি আয় বাড়াতে কি করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর প্রশাসক ও ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। ধন্যবাদ। আমরা আলোচনা করব, তবে দেখে আসবে সংক্রান্ত একটি প্রতিবেদন। ক্রমে বাড়ছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি। এমন ঘাটতি কমাতেই আগ্রাসী শুল্কায়নের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ধাক্কায় শঙ্কা তৈরি হলেও একে অর্থনৈতিক কূটনীতির দুর্বলতা দূর করার সুযোগ হিসেবে দেখতে চান ব্যবসায়ী নেতারা।
এদিকে অর্থনীতিবিদরা বলছেন মার্কিন বাণিজ্য দপ্তরের দেখানো পথেই বাংলাদেশের দিক থেকে দুর্নীতি সহ শুল্ক অশুল্ক বাধা দূর করা উচিত। মার্কিন ইউএসটিআর-এর তথ্য ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয়েছে $220 কোটি পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে $840 কোটি বাংলাদেশি পণ্য। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $620 কোটি, যা আগের বছরের তুলনায় 2% বেশি। বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতেই যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে আগ্রাসী শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন সহজে সম্প্রসারণ হয় মার্কিন পণ্যের রফতানি বাজার। মার্কিন এই ধাক্কা সামলাতে শুল্কায়ন জটিলতা, বন্দর ভোগান্তি দূর করার পাশাপাশি মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমানো ও ব্র্যান্ডিংয়ে বাংলাদেশের জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আপনি যখন একটা ধাক্কা খান তখন আপনি তৈরি হন। আপনার রানা প্লাজার এক্সাম্পলটা আপনার মনে আছে। রানা প্লাজা যে ধাক্কাটা দিয়েছে তার কারণে কিন্তু আজকে দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু কমপ্লেক্স ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। ট্রেড কাউন্সিলর যারা থাকে তারা কিন্তু আসলে এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের এক্সপোর্ট ওই দেশে বাড়ে। তো এই জায়গাটা কিন্তু আসলে দুর্বল। সহজ সমাধানের পথ হিসেবে বাংলাদেশে মার্কিন পণ্যের রফতানি বাড়াতে যুক্তরাষ্ট্রের অফিস অফ দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর যেসব বাধা চিহ্নিত করেছে সেই আলোকে উদ্যোগ নেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। সংস্কার করলে নন ট্যারিফ ব্যারিয়ারটা কমে যাবে বা কম্পিটিটিভনেস প্রকিউরমেন্টে বাড়বে। আমরা কাজ করেছি কিন্তু তাদের রিপোর্টে সেটা আসেনি, আমাদেরকে সেটাও তো তাদেরকে তুলে ধরতে হবে। কাজে ওই গাইডলাইন অনুযায়ী যদি আমরা একটা কর্মসূচি তৈরি করি, তারপর তাদের সাথে নেগোসিয়েশনে বসি, আশা করা যেতে পারে যে এখানে আমরা কিছু ছাড় পেতে পারি। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে 37% হারে পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে গড়ে শুল্ক হার রয়েছে 15%। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এখন বিস্তারিত আলোচনার জন্য চলে যাচ্ছে আমাদের অতিথির সঙ্গে। জনাব আনোয়ার হোসেন, আমরা একটু জানতে চাই যে এই যে শুল্ক যুদ্ধ, সেটি বাণিজ্য যুদ্ধ, সব মিলিয়ে আসলে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। এটা তো বর্তমান বিশ্বের বাস্তবতা। আমরা এটা শুধু বাইলেটারাল ইস্যু না, এটা গ্লোবাল ইস্যু। তবে আমরা এই চ্যালেঞ্জকে আমরা কীভাবে সম্ভাবনার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি সেটা আমরা চেষ্টা করছি, এবং সেক্ষেত্রে আমি মনে করি আমরা 3টা ফ্রন্টে কাজ করার সুযোগ আছে। প্রথমত আমি যদি বলি, আমাদের ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে বলি, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর সুযোগ আছে, যেটা বিজিএমএ বিকেএমএ ইতিমধ্যে আমরা ইনহাউস আমরা কাজ করছি। কোন কোন জায়গাগুলোতে আমরা আমাদের দক্ষতা, আমাদের সক্ষমতা বৃদ্ধি করে এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আমরা আসতে পারি। দ্বিতীয়ত সেকেন্ড ফ্রন্ট আমি বলবো যে আমাদের পলিসি স্পেসে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। আপনারা জানেন দীর্ঘদিন আমরা ট্যারিফ রেশনালাইজেশন কথা গ্লোবালি বিভিন্ন পর্যায়ে বলা হচ্ছে, ইউএসটি রিপোর্টে এসছে। সেই জায়গাগুলোতে আমাদের সরকার অত্যন্ত প্রো রিফর্ম এজেন্ডা নিয়ে কাজ করছেন, এবং ইতিমধ্যে এনবিআর খুবই প্রোঅ্যাক্টিভলি তারা কাজ করছেন, এবং আমরা বিশ্বাস করি এখানে খুব দ্রুতই একটা সংস্কারের কাজ হবে, যেটা আসলে আমাদের বিজনেসকে আরও পরিবেশ ব্যবসা বান্ধব করবে এবং আরও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে আসবে। তৃতীয়ত আমি মনে করি যে আমাদের যেই ডিপ্লোম্যাটিক কূটনৈতিক যেই ফ্রন্টে, সেখানে আমাদেরকে আরও এঙ্গেজ প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, এবং আমরা মনে করি ইউএসটিআর সঙ্গে আমরা উইথ ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস নিয়ে আমরা যদি নেগোশিয়েট করতে পারি প্রপারলি, এই সামনে যে 3 মাস আমরা সময় পেয়েছি, সেই 3 মাসে আমরা একটা ভালো রকমের একটা অবস্থানে আমরা আসতে পারবো। তবে আমি মনে করি সব মিলিয়ে আমাদের গার্মেন্ট শিল্পের জন্য যদি বলি, শুধু গার্মেন্ট শিল্প কেন, আমাদের যদি বলি পাদুকা শিল্প এবং অন্যান্য জায়গায় এক্সপোর্ট আমাদের রপ্তানি হয় ইউএস মার্কেটে, আমাদের জন্য একটা নতুন সুযোগের তৈরি করতেও পারে এবং সম্ভাবনা আমি দেখছি। কারণ হচ্ছে এই মার্কেটটা আমাদের জন্য, আপনি যদি কিছুদিনের ফিগারগুলো দেখেন বেশ কয়েক বছরে, এই মার্কেটটা আমাদের ইউএস মার্কেট কিন্তু আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, প্রবৃত্তিক চমৎকার, এবং আমাদের বহুমুখী নতুন নতুন পণ্য এই বাজারে আমরা ঢুকছিল। তো আমরা চেষ্টা করব এই ইউএস মার্কেটটাকে আমরা সুসংগত রেখে আরও কীভাবে আমাদের যারা কম্পিটিটর তাদের তুলনায় আমরা কীভাবে আরও প্রতিযোগিতামূলক হতে পারি, বিশেষ করে দক্ষতা, সক্ষমতা এবং পলিসি স্পেসে যে কাজগুলো করা দরকার, আমরা খুব দ্রুত এগুলো সমাধান করতে পারলে আমার বিশ্বাস আমরা খুব ভালো অবস্থানে আমাদের শিল্প, রপ্তানিমুখী শিল্পগুলো
বিশেষ করে ইউএস বাজারে খুব ভালো করবে। একটু যে বলেন যে 90 দিনের একটা স্থগিতাদেশ আছে এখন শুল্ক যেটি বৃদ্ধির যেটি সেই সিদ্ধান্ত 90 দিনের মধ্যে আমরা কি বসে থাকবো কিনা, কিংবা নতুন কোনো পলিসি কিংবা নতুন কোনো মেকানিজমে যাবো কিনা, কিংবা সেই দিকে আপনারা এগোচ্ছেন কিনা? না, ধন্যবাদ। আমাদের বেশ কিছু পলিসি আমি বলেছি যে এনবিআর খুব দ্রুতই কাজ করছে। বিশেষ করে যেমন আমাদের ইউএস কটন, আমাদের নিজেদের প্রয়োজনে কিন্তু ইউএস কটন আরও বেশি ইম্পোর্ট করার সুযোগ রয়েছে। জিরো ডিউটিতে ইউএস কটন আসে, তাদের জন্য আমরা একটা ওয়্যার হাউস করার একটা এনবিআর থেকে একটা প্রোজেক্ট আমি যতদূর জানি খুব দ্রুত এটা হয়ে যাচ্ছে। এর ফলে যেটা হবে, আমাদের ট্রেসেবিলিটির ক্ষেত্রে একটা বড় রকম সুযোগ তৈরি হবে এবং ওই শুধু ইউএস মার্কেটটা, অন্যান্য বাজারেও আমাদের এই ইউএস কটন দিয়ে আমরা যে প্রোডাক্টগুলো করবো, ট্রেসেবিলিটি একটা বড় আমরা একটা ওই জায়গাটা ভালো একটা ফলাফল পাবো। পাশাপাশি আমরা এই ইউএস কটনের ব্যবহার বাড়াতে পারলে আমাদের মোটা দাগে 12 থেকে 14% আমরা ইউএস কটন এখন এই মুহূর্তে ব্যবহার করি। এটা খুব সহজে আমাদের বেশ বড় একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এবং তার ফলে যেটা হবে, আমরা দর কষাকষিতে আমাদের একটা সুযোগ তৈরি হবে ইউএস প্রশাসনের সঙ্গে, যে আমরা ইউএস কটন থেকে যে প্রোডাক্টটা আমরা করবো এবং এক্সপোর্ট করবো ইউএস মার্কেটে, সেখানে আমরা কতখানি শুল্ক সুবিধা নিতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন, বিশেষ করে আমাদের লজিস্টিক্স সাপোর্টের ক্ষেত্রে যে লজিস্টিক্স ইস্যুগুলোতে এনবিআর সঙ্গে কথাবার্তা হচ্ছে, পোর্ট ফ্যাসিলিটেশনের জন্য কথাবার্তা হচ্ছে, মোটা দাগে বিশেষ করে ব্যাংকিং চ্যানেলও ব্যাংকিং সেক্টর রিফর্মের কথাবার্তা হচ্ছে। মোটা দাগে আমাদের একটা লজিস্টিক্স বা ট্রেড ফ্যাসিলিটেশনের একটা বড় সুযোগ রয়েছে, যেটা মূলত পলিসি স্পেসে ওটা আমাদের করতে হবে এবং আমরা ভালো ফলাফল পাবো আশা করি খুব দ্রুতই। অন্যান্য মার্কেট যেগুলো আছে, সে মার্কেটে শুল্ক অশুল্ক যে বাধাগুলো আছে, সেগুলোর ব্যাপারে আসলে কোনো সম্ভাবনা কিংবা এরকম আশাজনক কিছু আছে কিনা আপনাদের কাছে? আমাদের তো আমরা এখন, আপনারা জানেন, এই সরকার অত্যন্ত সক্রিয়ভাবে রপ্তানি বহুমুখীকরণের জন্য কাজ করছে এবং আমি যদি আপনি বলি, আমাদের পলিসি স্পেসে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন একটা হচ্ছে আপনার ব্যাংক গ্যারান্টিড বন্ড ফ্যাসিলিটির মাধ্যমে আমরা আমাদের পার্শিয়াল এক্সপোর্টের জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে এনবিআর এর পলিসি লেভেলে কাজ হচ্ছে। আমরা এফওসি বাস যেটা বলি ফ্রি অফ কস্টের মাধ্যমে সিএমপি বেসিস কাজ করার, সেটা সব এক্সপোর্ট সেক্টরের জন্য আমরা উন্মুক্ত করার জন্য চেষ্টা করছি ইপিবি থেকে। কারণ এটা শুধুমাত্র এতদিন পর্যন্ত আরএমজি সেক্টরের জন্য সীমাবদ্ধ ছিল, তাও 50%। তা আমরা এনবিআরকে বুঝিয়েছি যে এটা যদি আমরা পুরো সব রপ্তানিমুখী সব শিল্পের জন্য করতে পারি, ইউএস মার্কেট না, অন্যান্য বাজারও আমাদের আরও সক্ষমতা বাড়বে, নলেজ ট্রান্সফার হবে, টেকনোলজি ট্রান্সফার হবে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের বড় রকমের ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসবে। এবং যেটা আমাদের ইন্ডাস্ট্রি শুধু আরএমজি না, আমাদের ফুটওয়্যার বলেন, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, ফার্নিচার সেক্টর বলেন, এগুলো আমাদের অবস্থান আরও সুসংগত হবে। ফার্নিচার একটা অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। মাত্র আমরা $60 মিলিয়ন এক্সপোর্ট করি, হোয়ারেজ আমাদের লোকাল মার্কেট হচ্ছে সাইজ হচ্ছে $2.5 বিলিয়ন। তো এইসব পলিসি সাপোর্টগুলো পেলে আমার বিশ্বাস নতুন আমরা অনেক অজানা সেক্টরের সন্ধান পাবো, যারা আমাদের বিশ্ববাজারে আমাদের পণ্য নিয়ে তাদের অবস্থানকে আরও আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করতে পারবে। যারা আরও একটা বিষয় জানতে, সেটা হচ্ছে পোশাক রপ্তানির পাশাপাশি যদি বলি যে আমাদের স্পেসিফিক কাঁচামাল হিসেবে সম্পূর্ণই কাঁচামাল, সেটা পাট এবং হচ্ছে লেদার আইটেম, সেক্ষেত্রে এই পণ্যগুলো বিশ্বের রপ্তানির ক্ষেত্রে কোন কোন জায়গায় স্পেস আছে, এরকম কোনো পর্যালোচনা আছে কিনা, আপনাদের নির্দেশনা আছে কিনা কোনো ব্যবসায়ীদের প্রতি? আমরা যেটা করছি, এই যেমন কাঁচা পাট বা পাটজাত পণ্য, ওটাকে মার্কেট করার জন্য মার্কেট ডেভেলপমেন্টে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট কাজগুলো আমরা ইপিবির মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে, বিশেষ করে অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে কাজ করছি। আসলে আমাদের অনেকগুলো সম্ভাবনা আছে পাটজাত পণ্যের, কিন্তু আমরা সেটাকে মার্কেটেবল করতে পারছি না। একটা জিনিস হচ্ছে, মার্কেটে আমরা নতুন অনেক পণ্য তৈরি করছি, কিন্তু সেটাকে মার্কেটেবল করার জন্য তার মার্কেট প্রোডাক্ট ডেভেলপমেন্টে একটা বড় কাজ আছে। এখানে সংকটটা কোথায় যদি একটু বলেন? পলিসি, তার কনজিউমার টেস্ট, তার টেস্ট, প্যাকেজিং। আমরা জিজ্ঞেস করি পাটজাত পণ্যে বড় রকম কাজ করছি, চামড়াজাত পণ্যে অনেক রকম সংস্কারের কাজ হচ্ছে এবং আমি যেটা একটু বলেছি এফওসি, পার্শিয়াল এক্সপোর্টের ফ্যাসিলিটি দেওয়া এবং তাদের বিশেষ করে আমাদের আরেকটা চামড়াজাত যারা পণ্য করেন, রপ্তানি করেন, তাদের সঙ্গে যেটা আমরা একটা আলোচনা চলছে, তাদের চামড়াজাত মানে কাঁচা চামড়া বা ওই চামড়া রস হাইট, সেটা আমরা যদি ওয়্যার হাউজিংয়ের ব্যবস্থা করতে পারি,
তাহলে আমাদের স্পিড টু মার্কেট আমাদের অনেক বেড়ে যাবে। আমাদের অনেক পণ্যের জন্য বাইরে থেকে চামড়া আনতে হয়, সেগুলোর একটা ওয়্যার হাউস যদি করা যায়, তার এগেনস্টে যেমন কিছু কেমিক্যাল লাগে, সেগুলো যদি আমরা একটা সেন্ট্রাল ওয়্যার হাউস করতে পারি, তাহলে স্পিড টু মার্কেট এবং আমাদের বিশেষ করে আমাদের এক্সপোর্টারদের, চামড়া এক্সপোর্টারদের কম্পিটিটিভনেস বাড়বে। আমরা আলোচনার শেষ পর্যায়ে আমরা আশা করছি যে আপনাদের সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো আগামীতে বাংলাদেশের অর্থনীতিকে আশান্বিত করবে। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম শুল্ক যুদ্ধে বাংলাদেশের অবস্থান এবং কৌশল করণীয় এবং রপ্তানিতে আয় বৃদ্ধি। সব মিলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। কি হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এমন সংকেতই মিলেছে ঢাকার বিনিয়োগ সম্মেলনে, যা দেশের ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা দূর করতে ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। বিনিয়োগকারীদের উপযুক্ত নীতি সহায়তা দেওয়ার আশ্বাস রপ্তানি উন্নয়ন ব্যুরোর। আর অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে অধরাই থেকে যাবে বিদেশি বিনিয়োগের আশ্বাস। বিশ্ব যখন শুল্ক যুদ্ধে ক্লান্ত, তখন ঢাকায় হয়ে গেল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40 দেশের প্রায় 450 বিনিয়োগকারী। সম্মেলনের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি, আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা সহ চীন, কোরিয়া ও মার্কিন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এত পজিটিভ অ্যাক্টিভিটি আর দেখিনি। ব্যবসায়িক কমিউনিটির জন্য ইটস এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, কিভাবে টাই আপ করা যায় সুইডেনের সঙ্গে বাংলাদেশের। তারা এখানে ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট করার মানে হলো ক্যাপাসিটি এনহ্যান্স হবে এবং কৃষিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্ক যুদ্ধের হিসাব কষে বাংলাদেশকে বিনিয়োগের নিরাপদ গন্তব্য হিসেবে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। এমন দাবি করে তাদের বিনিয়োগ সুরক্ষায় নীতি সহায়তা দিতে কাজ চলছে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। বিশ্বব্যাপী যে ডাইনামিক্স, গ্লোবাল ট্রেডের ডাইনামিক্স এবং টেরিফ যে ধরনের রেগুলেশনস বা যেগুলো আসছে, তাতে তো আমাদের সম্ভাবনা আরও বেরোচ্ছে। মানে ইনভেস্টরদের একটা বড় রকমের আগ্রহ বাংলাদেশের দিকে তৈরি হচ্ছে। বেশ কিছু নতুন আপনারা দেখবেন পলিসি সাপোর্ট আসবে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা, ঘন ঘন কর কাঠামো পরিবর্তন সহ ব্যবসার প্রতিবন্ধকতা দূর করতে না পারলে বাস্তবে ধরা দেবে না বিনিয়োগের আশ্বাস। তারা সরকারি অফিসগুলোতে সহযোগিতা পান না, অনেক সময় চাপ তৈরি করা হয়। তো এবং আসলে কাগজপত্রে যেরকম করে বলা আছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে, তো সেটা আসলে বাস্তবে ভিন্ন। তো এই অভিযোগগুলো যেন না থাকে, বিনিয়োগকারীরা যেন মনে করেন যে না, তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ আছে বাংলাদেশে। বিদেশিদের আকর্ষণের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ বাড়াতেও জোর দেওয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। ইতিবাচক ফলাফল দাঁড়াবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বেনাপোল বন্দর থেকে ফেরত আসছে বাংলাদেশের গার্মেন্টস পণ্যবাহী ট্রাকগুলো। আগে এসব পণ্য ভারতের বিমানবন্দর দিয়ে চলে যেত ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন গন্তব্যে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এবার এই পথই বন্ধ করেছে ভারত সরকার। গেল মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানোর পর ভারতে ঢুকতে না পেরে বেনাপোল বন্দর থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে ডিএসপি এয়ার অ্যান্ড সি লিমিটেডের গার্মেন্টস পণ্যবাহী 4টি ট্রাক। আমরা যে সমস্ত মালগুলা ভারতে পাঠাতাম, ওই থেকে আপনার সিঙ্গাপুর, আমেরিকা, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে যাইতো, এই ইয়াগুলো বন্ধ হয়ে গেছে। আমরা এটা আগের মতন ফিরে যাই। যে সমস্ত পণ্য ভারত হয়ে থার্ড কান্ট্রিতে যাবে, এ ধরনের 4টি ট্রাক গতকাল ফেরত গেছে, যেগুলো ভারতে প্রবেশ করেনি, বাংলাদেশের আমাদের বন্দর থেকে, যেহেতু তাদের IGM হয়নি নিয়ম অনুযায়ী, সেগুলো ফেরত গেছে। তবে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না বলে দাবি বেনাপোল C&F অ্যাসোসিয়েশনের। বাংলাদেশ এবং ভারতের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক, ভারতের এই সিদ্ধান্তের ফলে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বলে আমার মনে হয়। আমরা আশা করব দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভারত এই যে সুবিধা প্রত্যাহার করেছে সেটি আবার পুনর্বহাল করবে বলে আমরা আশা করছি। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে 250 থেকে 300 ট্রাক পণ্য যায় ভারতে। এর 5% ভারত থেকে কার্গো বিমানে যায় ইউরোপ সহ বিভিন্ন দেশে। সময় সংবাদ, বেনাপোল। সংস্থা নাসার সঙ্গে মহাকাশ গবেষণা ও তথ্য আদান প্রদানের চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানায় তারা। এছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছে দেশটি।
বাণিজ্য। উপকূলে বেড়েছে লবণ চাষের পরিমাণ, তবে চাষিদের দাবি মন প্রতি লবণের লোকসান হচ্ছে 220 থেকে 250 টাকা। ন্যায্য দাম নিশ্চিতে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি লবণ চাষি ও ব্যবসায়ীদের। আবহাওয়া অনুকূলে তাই উপকূলে পুরোদমে চলছে লবণ উৎপাদন, যেন মাঠে ব্যস্ততার শেষ নেই লবণ চাষিদের। একদিনেই মাঠে লবণ উৎপাদন হচ্ছে 36,000 মেট্রিক টন। চাষিরা বলছেন প্রতিমন লবণ উৎপাদনের বিপরীতে খরচ হয় 400 টাকার কাছাকাছি, কিন্তু মৌসুমের শুরুতে প্রতিমন লবণ 280 থেকে 260 টাকায় বিক্রি হলেও তা এখন নেমে এসেছে 150 থেকে 160 টাকায়। আমাদের খরচ খরচ করতেছে আপনার 14 টাকা 15 টাকা, আমরা পাচ্ছি 60 টাকা। আমাদের কল্যাণে আসলে বেশি কি করছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। এরই মধ্যে আরেক দফা লবণের দাম কমায় জরুরি মতবিনিময় সভা করেন কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা। ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য আরেক দফা আন্দোলনে যাওয়ার ঘোষণা তাদের। এটার জন্য দায়ী মাফিয়া সিন্ডিকেট লবণ মিল মালিকেরা 5 টাকায় 4 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করতেছে। আর বেসিক বলছে লবণের সরবরাহ বাড়ায় কমেছে দাম। আমরা চাষিদেরকে প্রেসক্রাইব করতেছি যে সব লবণ একসাথে বিক্রয় না করে ধাপে ধাপে বিক্রয় করার জন্য। চলতি মৌসুমে 69,198 একর জমিতে লবণ চাষ করছেন 41,355 জন চাষি। আর দেশে লবণের চাহিদা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পানির সংকট ও তীব্র খরায় খাগড়াছড়ির আম বাগানগুলোতে গুটি ঝরে পড়েছে। নিয়মিত সেচ ও ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না বলে জানান বাগান মালিকরা। বেশিরভাগ গাছের মুকুল ঝরে গেছে, যেসব গাছে আম এসেছে তাও পড়ে যাচ্ছে। বাগান জুড়ে ছড়িয়ে আছে নষ্ট আম। খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে আম্রপলি, বাড়ি 4, ব্যানানা সহ বিভিন্ন জাতের আম বাগান করা হয়েছে। এবছর আশানুরূপ আমের মুকুল আশায় খুশি হয়েছিলেন বাগান মালিকরা, তবে পানি সংকট ও তীব্র খরার কারণে গুটি ঝরে পড়েছে। বাগানের মালিক ও শ্রমিকরা বলছেন নিয়মিত সেচ ও ঔষধ ছিটিয়েও গুটি ঝরা রোধ হচ্ছে না। এভাবে চলতে থাকলে 40% আমও টিকিয়ে রাখা যাবে না। প্রচুর গরমের কারণে আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে। পানি ওষুধ নানা দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু তারপরে আমটা জ্বরে পড়তেছে, রোদে পড়ে যাচ্ছে। কেমন করে আমি রক্ষা করবো এটা আমরা চিন্তা করতেছি। গাছে আর্দ্রতা ধরে রাখতে মালচিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। আর কৃষি বিভাগ বলছে নিয়মিত সেচের সঙ্গে ব্যবহার করতে হবে ইউরিয়া মিশ্রিত পানি। খড়কুটা দিয়ে যদি মালচিং করতে পারি, সাথে হচ্ছে আমাদের পরিমাণ মতো সার এবং পানি প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই ফল পড়ে যাওয়া থেকে আমরা অনেকটা রক্ষা করতে পারবো। অধিক সংখ্যায় যে ফলটা ঝরতেছে, এই ঝরাটা কিন্তু বন্ধ হবে যদি আমরা ব্যাগিং করতে পারি। কৃষি বিভাগের তথ্য মতে বর্তমানে খাগড়াছড়িতে 4,150 হেক্টর আয়তনের আম বাগান রয়েছে। এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 49,800 মেট্রিক টন। সময় সংবাদ, খাগড়াছড়ি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 2 দিনব্যাপী দ্বিতীয় পর্বের জাতীয় আলোকচিত্র প্রদর্শনী F11C শার্প সিজন 2। শুক্রবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার, শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক মোস্তফা জামান। এ সময় আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর জাকির হোসেন রাজু, ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফি ক্লাবের কোঅর্ডিনেটর ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক রিফাত আরা জেরিন উপস্থিত ছিলেন। 18 এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের 3য় পর্ব আর 20 এপ্রিল আইইউবিতে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন। সরাসরি বিদেশি বিনিয়োগ এনে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দিল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা।
রাজধানীতে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন বিকাশ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদেরের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন ও আর্থিক অন্তর্ভুক্তিতে বিকাশের অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে পর্যাপ্ত সরবরাহ চাহিদা কম থাকায় কমেছে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের দাম। মার্কিন পণ্যের ওপর 125% পাল্টা শুল্ক আরোপ করেছে চীন, যেখানে হোয়াইট হাউস নিশ্চিত করেছে চীনা পণ্যের ওপর তাদের শুল্ক এখন 145%। এই বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। শনিবার ব্রেন্ট ক্রুডের দাম 2.26% বেড়ে হয়েছে $64.76। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 2.38% বেড়ে $61.50 হয়েছে। এদিকে 2.54% বেড়েছে গ্যাসোলিনের দাম। তবে প্রত্যাশার চেয়ে বেশি মজুদ ও দুর্বল চাহিদার পূর্বাভাসের ফলে শনিবার প্রায় 1% কমেছে প্রাকৃতিক গ্যাসের দাম। বিশ্বের শীর্ষ উৎপাদকদের মধ্যে পর্যাপ্ত সরবরাহের ধারাবাহিকতা থাকায় প্রায় 1.5% কমেছে কয়লার দাম। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। মার্কিন পণ্যে 125% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান জানালেন চীনা প্রেসিডেন্ট। বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করে অর্থনৈতিক বিশ্বায়নের ধারা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ একসঙ্গে রক্ষা করা। ইউরোপের ঐক্য বিকাশে দৃঢ়ভাবে সমর্থন দেয়া প্রধান দেশগুলোর মধ্যে চীন আছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের একতরফা হুমকি যৌথভাবে রুখে দাঁড়ানোর তাগিদ দেন শি জিনপিং। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাড়ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি, শুল্ক আরোপে অর্থনৈতিক কূটনীতি দুর্বলতা কাটানোর সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। বাণিজ্যে বাধা দূর করার পরামর্শ। শুল্ক যুদ্ধের হিসেব কষে বাংলাদেশমুখী বিদেশি বিনিয়োগকারীরা। সংকেত মিলল বিনিয়োগ সম্মেলনে, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে ভেস্তে যাবে সব উদ্যোগ। এবার মার্কিন পণ্যে চীনের 125% পাল্টা শুল্ক আরোপ। ট্রাম্পের একতরফা শুল্ক নীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান শি জিনপিং এর। এই ছিল এই সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।